আজকে আমরা ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের চলতরিৎ যে অধ্যায়টা আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমরা প্রশ্ন উত্তরটা দেখব। ঠিক আছে, তাহলে এইগুলো দেখলে অবশ্যই পরীক্ষার জন্য কার্যকরী হবে। তো প্রথমে যেটা বলছে কুলম্বের সূত্রটি লেখো। কুলম্বের সূত্র কি বলছে? দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তাহলে আমরা দুটি বিন্দু আধান যদি নিই, এবার তাদের যদি একটা নির্দিষ্ট দূরত্বের ভিতরে রাখি, সেই দূরত্ব, ঠিক আছে, আর দুটি আধানের মান হবে। এবার বলছে যে দুটি আধানের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক হয়। আধান দুটির যে মান তার গুণফলের সমানুপাতিক হয় এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্ব যেটা তার বর্গের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, এটা হলো কুলম্বের সূত্র। এরপর আমরা চলে আসবো যে কুলম্বের সূত্রে গাণিতিক রূপ। কুলম্বের সূত্রে গাণিতিক রূপে কি বলছে? যে মনে করি দুটি বিন্দু আধান Q1 ও Q2 যথাক্রমে A ও B বিন্দুতে আছে। ঠিক আছে, আমরা ছবিতে দেখব। এই যে এখানে এই যে Q1 Q2 দুটি বিন্দু আধান, একটা হচ্ছে A বিন্দু আর একটা হচ্ছে B বিন্দু। তো দুটি স্মল r দূরত্বে অবস্থান করছে। এখানে বলছে যে মনে করি বা ধরি দুটি বিন্দু আধান Q1 ও Q2 যথাক্রমে A ও B বিন্দুতে আছে। আধান দুটির ব্যবধান স্মল r। আধান দুটির মধ্যে পারস্পরিক বল ক্যাপিটাল F হলে কুলম্বের সূত্র অনুযায়ী, যেটা আমরা একটু আগে দেখলাম যে সূত্রটা, সেটা F যেটা বল সমানুপাতিক Q1 Q2। যখন rটা স্থির থাকবে বা ধ্রুবক থাকবে তখন হয়ে যাচ্ছে বলটা Q1 এবং Q2 আধান দুটির মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক। আর যখন Q1 ও Q2 যখন ধ্রুবক বা স্থির হবে, যখন পরিবর্তন হবে না, তখন হয়ে যাচ্ছে 1/r², অর্থাৎ ওই আধান দুটির মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। এবার এই যে দুটো ভেদ হলো, এই দুটো ভেদ এবার যৌগিক ভেদের সূত্রানুযায়ী আমরা কি পাবো? F সমানুপাতিক Q1 Q2/r²। যখন হচ্ছে তিনটে মানই পরিবর্তনশীল, তিনটেই পাল্টে যাবে। এবার এখানে সমানুপাতিক যদি আমি তুলি, তাহলে আমরা তুললে এখানে একটা ধ্রুবক আসবে, যেখানে কে একটি ধ্রুবক যার মান পারস্পরিক যে মাধ্যম ও একক পদ্ধতির উপর নির্ভর করবে। একক পদ্ধতি হচ্ছে বলতে যে সিজিএস বা এসআই যে পদ্ধতি নেব সেই পদ্ধতির একক হিসাবে ব্যবহৃত হবে। এবার বলছে যে কুলম্বের সূত্রের সাহায্যে সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা। এবার সিজিএস পদ্ধতিতে এবার যে এককগুলো হয় সেগুলো দেখতে হবে। যেমন বলের একক কী হয়? সিজিএসে ডাইন হয়। আধানের একক কী হবে? ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব। তারপর আর এর একক কী হয়? সেন্টিমিটার হয়। তো এবার লাস্টে আমরা সংজ্ঞায় চলে যাব। বলছে যে 1 সেন্টিমিটার, বলছে যে শূন্য স্থানে সমপ্রকৃতি ও সমানের দুটি বিন্দু আধান, বলছে যে শূন্য স্থানে সমপ্রকৃতি মানে একই প্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান 1 সেন্টিমিটার ব্যবধান, এই যে একক হয়ে গেল, 1 সেন্টিমিটার ব্যবধান থেকে যদি পরস্পরের ওপর এক ডাইন, এবার সেন্টিমিটার আর ডাইন নেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা সিজিএস পদ্ধতিতে দেখছি। তো 1 সেন্টিমিটার ব্যবধানে থেকে যদি পরস্পর এক ডাইন বিকর্ষণ বল, এবার বিকর্ষণ বল কাজ করছে কেন? কারণ আমরা এখানে সমপ্রকৃতি নিয়েছি। সমপ্রকৃতি যে আধানগুলো থাকে পরস্পর কি করে? বিকর্ষণ করে। তো এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রত্যেকটি আধানকে, এবার যে আমরা যে আধান নিয়েছি এই যে সমপ্রকৃতি ও সমমানের আধান, প্রত্যেকটি আধানকে সিজিএস পদ্ধতিতে একক আধান বা এক ইএসইউ আধান বা এক স্ট্যাট কুলম্ব বলা হয়। তাহলে এটা গেল সিরিজ পদ্ধতিতে। একইভাবে আমরা এসআইতে দেখব। এবার এসআইতে কি হচ্ছে যে এসআইতে এবার হচ্ছে আমাদের এসআই একক। এসআই এককের ক্ষেত্রে সংজ্ঞা কি আছে? যে শূন্য স্থানের সমপ্রকৃতি, ঠিক আছে, ওইটার মতনই সংজ্ঞা হবে, কিন্তু এককগুলো পাল্টে যাবে। যে শূন্য স্থানের সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধান 1 মিটার, এককটা পাল্টে গেল, এটা এসআই একক, 1 মিটার ব্যবধানে থেকে যদি পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রত্যেক আধানকে এসআইতে একক আধান বা 1 কুলম্ব বলে। তো এসআইতে হচ্ছে কুলম্বের একক 1 কুলম্ব হয়ে যাচ্ছে। আর সিজিএসে কি ছিল? সিজিএসে ছিল হচ্ছে 1 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল কাজ করছে। ঠিক আছে, এবার এটা আমরা পাচ্ছি কি করে?
যে এখানে যে কে যে ধ্রুবকটা আছে, এই যে এসআইতে কে এর মান হয়, এর ধ্রুবকটা মনে রাখতে হবে যে 9 × 10⁹ হয়, 9 × 10⁹ হয়। তারপর এবার হচ্ছে আমরা দেখব যে সিজিএস এবং এসআইতে, ঠিক আছে, সম্পর্ক স্থাপন, আধানের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক স্থাপন। এবার এসআইতে আধানের একক কুলম্ব দেখলাম, আর সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে ইএসইউ আধান। এবার মনে করি যে 1 কুলম্ব ইকুয়াল টু এক্স ইএসইউ আধান, 1 কুলম্ব সমান সমান এক্স ইএসইউ আধান। তো এবার হচ্ছে Q1 Q2 ইকুয়াল টু হচ্ছে 1 কুলম্ব। এবার Q1 Q2 এর মান আমরা ধরি যে 1 কুলম্ব। এবার 1 কুলম্ব ইকুয়াল টু ধরলাম আমি যে 1 কুলম্ব হচ্ছে এসআই, আর সিরিয়াসে হচ্ছে এক্স ইএসইউ, মানে 1 কুলম্বের সঙ্গে এক্স ইএসইউ সমান হয়। তাহলে এখানে 1 কুলম্ব ইকুয়াল টু এক্স ইএসইউ মানের দুটি বিন্দু আধানকে, এবার আর ইকুয়াল টু আমরা 1 মিটার, এবার 1 মিটারটাকে যদি সেন্টিমিটারে নিই তাহলে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার হয়, 100 সেন্টিমিটার। তো আমরা হচ্ছে তুলনা করছি এসআইয়ের সঙ্গে সিজিএসের, এসআইয়ের সঙ্গে সিজিএস পদ্ধতি। ব্যবধানে রাখলে পারস্পরিক বিকর্ষণ বল এফ ইকুয়াল টু এত নিউটন হয়। এবার এফ ইকুয়াল টু 9 × 10⁹ এত নিউটন, যেটা আমরা আগে দেখেছি যে এখানে একক বল, যেটা হচ্ছে এই যে একক বল পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল কাজ করছে, তখন কিন্তু 1 কুলম্ব হয়, তো সেই হিসাবে এখানে বলটা যখন হয়ে যাচ্ছে 9 × 10⁹ নিউটন, এবার নিউটন থেকে যদি আমি সিজিএসে যাই তখন হচ্ছে ডাইন হচ্ছে। এবার নিউটন থেকে অর্থাৎ এসআই থেকে যখন সিজিএস ডাইনে যাব তখন এর সঙ্গে 10⁵ গুণ হবে, তাহলে পাওয়ারে যদি আবার 5 গুণ হয় 10⁵, তাহলে 9 আর 5 14 হয়ে গেল। এরপর বলছে যে এফ ইকুয়াল টু Q1 Q2/r² সমীকরণ থেকে পাওয়া যায়। এইবার একটু আগে আমরা এই যে এখানে যে বলটা পেয়েছি সেটা এফ এর জায়গায় বসালাম। এবার Q1 Q2 যেটা আমরা এক্স ধরে নিয়েছি, এক্স ইএসইউ, 1 কুলম্ব সমান সমান এক্স ইএসইউ, তাহলে দুটোর মানই যদি এক্স এক্স বসাই তাহলে x² হয়ে যাবে। আর আরটা আমরা 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার পেয়েছি, তাহলে এখানে 100, তাহলে 100কে আমরা লিখতে পারি 10² 10⁻²। তো 100কে লিখলে 10⁻² লিখতে পারি। এবার 10⁻² যদি লিখি তাহলে এখানে আবার r² আছে, তাহলে 10⁴ হয়ে যাবে। এবার এখান থেকে আমরা x² ইকুয়াল টু পাবো 9 × 10⁻18। এবার যদি x ইকুয়াল টু পাই তাহলে রুট ওভার হবে, তাহলে 9 থেকে 3টা বেরোবে আর 18 থেকে 9 বেরোবে, ঠিক আছে, মানে এটা 3 3 9 হয়, তাহলে রুটের ভিতরে একটা বেরোবে। আর এটা কি হবে যে 10⁹ 9 এবার গুণ করলে, এবার কি বলছে পাওয়ারে যদি 9 হয় তাহলে সেটা কিন্তু পাশাপাশি কি হয়ে যাবে যে যোগ হয়ে যায়, তো সেই হিসাবে কিন্তু একটা বেরিয়ে যাবে। মানে এখানে আমরা 10⁻18টাকে কি লিখতে পারি, 10⁹9 গুণ 10⁹9। তো এটা যদি আবার রুটের ভেতর থাকে তাহলে এখান থেকে এই 10⁹9 একটা এখানে বেরিয়ে আসবে, ঠিক আছে। আবার এইখানে এই যে গুণ আকারে আছে, যখন পাওয়ারে এরকম গুণ থাকবে তখন কিন্তু 9 আর 9 যোগ হয়ে এখানে বসে, তো সেই হিসাবে এটা বেরোলো। এবার 1 কুলম্ব সমান সমান আমরা পেয়ে গেলাম 3 × 10⁹ ইএসইউ, 3 × 10⁹ ইএসইউ। এবার কি বলছে যে দুটি বিন্দু আধানের পারস্পরিক বল সংক্রান্ত কুলম্বের সূত্রে সর্বজনীন বলা যায় কি। এবার সর্বজনীন বলা যাবে কি, যেমন বলছে কোনো মাধ্যমে দুটি বিন্দু আধান Q1 Q2কে আর ব্যবধানে রাখলে পারস্পরিক তাড়িত্বিক বল সংক্রান্ত কুলম্বের সূত্র F ইকুয়াল টু K ডট Q1 Q2/r²। এবার কে এখানে একটি ধ্রুবক, এবার কে ধ্রুবকটি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল, সুতরাং দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক তাড়িত্বিক বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল করছে। এবার বিভিন্ন মাধ্যমে এই মানটা বিভিন্ন হয়ে যাবে, তাই এই কুলম্বের সূত্র সর্বজনীন বলা হচ্ছে না। সর্বজনীন বলতে বোঝানো হচ্ছে যে সব ক্ষেত্রেই এটা একই প্রযোজ্য হবে, কিন্তু সেটা হচ্ছে না, তো এর জন্য আমরা এটাকে সর্বজনীন বলবো না। এরপর যেটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে যে কিউ আধানকে কি বলছে, যে ক্যাপিটাল কিউ আধানকে দুভাগে ভাগ করে কিছুটা ব্যবধানে রাখা হলো, কিভাবে ভাগ করা হলে পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে। তাহলে এখানে কি বলছে, ক্যাপিটাল কিউ আধানকে দুভাগে, এবার এই ক্যাপিটাল কিউ আধানটাকে আমরা দুভাগে ভাগ করে কিছুটা ব্যবধানে রাখা হলো। এবার কিভাবে যদি ভাগ করি তাহলে পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে। এবার মনে করি যে ক্যাপিটাল কিউ আধানকে স্মল কিউ একটা পার্ট করলাম, তাহলে এর থেকে যদি স্মল কিউ একটা ভাগ করি
তাহলে আর বাকি ভাগটা পড়ে থাকবে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। দুটি অংশে ভাগ করে এবার স্মল আর ব্যবধানে রাখা হলো। অতএব পারস্পরিক বিকর্ষণ বল কী হবে? এবার বিকর্ষণ বল হচ্ছে এই দুটো আধানের ভিতর কাজ করবে। এবার পারস্পরিক বিকর্ষণ বল আমরা কোথা থেকে পাবো? সেটা হচ্ছে কুলম্বের সূত্র থেকে। তাহলে এফ ইকুয়াল টু কে, এবার দুটি আধানের গুণফল বাই আর স্কোয়ার, যেখানে কে একটি ধ্রুবক। এবার এখানে কি করেছে যে এফ ইকুয়াল টু, এবার কেটা থাকলো, আর স্কোয়ারটাকে আলাদা করলাম, এই কিউটাকে ভেতরে গুণ করে দেওয়া হলো। তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে মাইনাস, এবার কি করা হলো যে এটাকে যদি আমি উল্টে দিই, কিউ স্কোয়ারের মাইনাসটা এবং এর আগে যে প্লাস, দুটোর থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা উল্টে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল কিউ স্মল কিউ হলো। এরপরে কি করা হচ্ছে যে মাইনাস কে বাই আর স্কোয়ার, এবার থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে। এবার এখানে কি করা হচ্ছে যে কিউ স্কোয়ার মাইনাস, এবার এটাকে আমি সূত্রে ফেলবো, সূত্রের মতো তৈরি করে নিতে হবে। এবার কিউ স্কোয়ার মাইনাস, এবার এখানে আমি কি করলাম, টু কিউ করলাম। এবার টুটা কিন্তু এখানে নেই, এক্সট্রা আনছি আমি, তার জন্য এই যে কিউ ক্যাপিটাল কিউ, এটাকে কিউ বাই টু করতে হবে। কি করতে হবে? কিউ বাই টু। তাহলে এই যে টু এ বি হয়ে গেল, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, তারপরে হচ্ছে এটা হচ্ছে টু, এই যে এটা হলো আবার এ, তাহলে টু এ বি, এটা বি হয়ে গেল, প্লাস এবার এটা বি, বি এর হোল স্কোয়ার হয় কিউ বাই টু তার হোল স্কোয়ার। এবার এই জিনিসটা আমি এক্সট্রা এনেছি, তার জন্য আমাদের কিউ স্কোয়ার, এবার এটা করলে কি হয়, কিউ স্কোয়ার বাই ফোর, তো মাইনাস কিউ বাই ফোর, মানে এটাকে বাদ দেওয়ার জন্য আবার এটা মাইনাস করা হলো। এইবার এই যে এইটুক, এখান থেকে যে এইটুক, এটা একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে মাইনাস কে বাই আর স্কোয়ার কিউ মাইনাস ক্যাপিটাল কিউ বাই টু তার হোল স্কোয়ার, তাহলে এটা হলো, এখানে মাইনাস কিউ স্কোয়ার বাই ফোর হলো। তাহলে এই এই এখান থেকে এইটুক থেকে আমরা এই সূত্রটা পেলাম, এই যে এই সূত্র, মানে এর সূত্রটা হচ্ছে এইটা, মানে এখান থেকে এটা হলো, তা আমরা হচ্ছে এখান থেকে এটাই আসলাম। এবার হচ্ছে এখানে কি করলাম যে এই যে মাইনাস কিউ স্কোয়ার বাই ফোর, এটাকে যদি প্লাস করি, এটাকে যদি আমরা প্লাস করি তাহলে কি হবে, এখানেও সেরকমই, এখানেও যদি আমরা প্লাস করি তাহলে প্লাস করলে এইখানে আমাদের যে আগে মাইনাস ছিল, আর এখান থেকে আমরা এই যে এটাকে প্লাস করার জন্য আরেকটা মাইনাস কমন নিতে হবে, এই মাইনাস আর ওই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কিউ এখানে কে বাই আর স্কোয়ার প্লাস হয়ে গেছে, তাহলে কিউ স্কোয়ার বাই আর হলো, এই ফোর হলো, কিউ স্কোয়ার বাই ফোর হলো মাইনাস কিউ স্কোয়ার বাই ফোর মাইনাস, এইটা কি ছিল, প্লাস ছিল, এটা কি ছিল, প্লাস, সেটা মাইনাস হয়ে গেল। এবার এটা হলো, এইবার এই যে পুরো মানটা, এটা যদি সর্বোচ্চ হতে হয় তাহলে এইখানে এই যে মানটা, এটা শূন্য হতে হবে। এই মানটা যদি শূন্য হয় তাহলে এখানে বলের মানটা কিন্তু সর্বোচ্চ হবে। এই মানটা যদি শূন্য হয়ে যায় তাহলে সর্বোচ্চ, কারণ এখানে মাইনাস জিনিস চলে এসেছে, তাহলে এখানে যদি কোনো মান চলে আসে তাহলে কিন্তু এখান থেকে কিছুটা বাদ চলে যাবে, এর বাদ গেলে কিন্তু এই যে মানটা এটা কমে যাবে, তার জন্য আমাদের এই মানটাকে শূন্য করতে হবে। তাহলে এফ এর সর্বোচ্চ মানের জন্য এটা জিরো হবে, তাহলে জিরো হলে স্মল কিউ এর মান কী হচ্ছে, কিউ বাই টু, স্মল কিউ এর মান কী হচ্ছে, কিউ বাই টু, স্মল কিউ এর মান হচ্ছে কিউ বাই টু। এবার ক্যাপিটাল কিউ আধানকে সমান ভাগে বা ক্যাপিটাল কিউ বাই টু এবং ক্যাপিটাল কিউ বাই টু অংশে ভাগ করে কিছুটা ব্যবধানে রাখলে পারস্পরিক বিকর্ষণ বলটা কী হবে, খুব বেশি হবে, বিকর্ষণ বলটা খুব বেশি হবে। এরপর যেটা বলছে যে সমভরের দুটি বস্তু এ ও বি, এবার এ ও বিকে যথাক্রমে সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আধানে আহিত করা হলো। আহিত করার পর তাদের ভরের কিরূপ পরিবর্তন হবে? মনে করি যে এ বস্তুর আধান স্মল কিউ ও ক্যাপিটাল বি বস্তুর আধানের হচ্ছে মাইনাস কিউ, দুটো হচ্ছে বিপরীত আধান। একটি ইলেকট্রনের আধানের মান স্মল ই হলে ক্যাপিটাল এ বস্তুটি স্মল কিউ বাই ই সংখ্যক ইলেকট্রন বর্জন করে। তাহলে এখানে কি বলছে যে একটি ইলেকট্রনের আধানের মান যদি ই হয় তাহলে এ বস্তুর মোট আধান হচ্ছে ক্যাপিটাল কিউ, এ বস্তুর মোট আধান হচ্ছে ক্যাপিটাল কিউ, এবং সেই বস্তুতে ইলেকট্রনের আধানের মান হচ্ছে ই, মানে একটি ইলেকট্রন আধানের মান ই, তাহলে এ বস্তুটি স্মল কিউ বাই ই সংখ্যক ইলেকট্রন বর্জন করে। মানে মোট আধান যদি কিউ হয় এবং একটা ইলেকট্রনের একটি ইলেকট্রনের আধানের মান যদি স্মল ই হয়, তাহলে এখান থেকে ওই বস্তুটার মোট ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব, যে ইলেকট্রন সংখ্যা স্মল কিউ বাই ই। এবার বি বস্তুর ক্ষেত্রে কী হবে, স্মল কিউ বাই ই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে,
এইবার এখানে যেহেতু প্লাস চার্জ রয়েছে, তাহলে প্লাস বলতে বোঝানো হচ্ছে কি, যে বর্জন করছে। যখন বলা হচ্ছে আধানটা পজিটিভ, তখন হচ্ছে ওটা ত্যাগ করছে। আর যখন এই যে আধানটা নেগেটিভ হচ্ছে, নেগেটিভের জন্য এই সংখ্যায় একই সংখ্যক, মানে এই যে মানটা কিন্তু একই, কিন্তু একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, দুটোর মানই একই, কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক হওয়ার জন্য এই যে ইলেকট্রন সংখ্যা কিন্তু একই, ইলেকট্রন সংখ্যা একই হচ্ছে। এবার ইলেকট্রন সংখ্যা যখন একই হচ্ছে, এই যে ইটা হচ্ছে আধানের, একটা ইলেকট্রনের আধান, তাহলে এখানে হচ্ছে কিউটা হচ্ছে মোট আধান, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা পেয়ে যাচ্ছি আমরা কি করে, কিউ বাই ই করে। এবার এখানে ইলেকট্রন সংখ্যা একই হলেও এখানে পজিটিভ, যেহেতু ধনাত্মক চার্জ বা ধনাত্মক আধান, তার জন্য এখানে ইলেকট্রনগুলি বাইরে বেরিয়ে যাচ্ছে, আর যেখানে ঋণাত্মক সেখানে প্রবেশ করছে, সেখানে কি করছে, প্রবেশ করছে। এইবার একটা ইলেকট্রনের ভর যদি স্মল এম হয়, তাহলে ক্যাপিটাল এ বস্তুর ভর স্মল কিউ বাই এম, স্মল কিউ এম বাই ই হবে। মানে এটা হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা, এই যে কিউ বাই ইটা হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা। তো একটা ইলেকট্রনের ভর যদি স্মল এম হয়, তাহলে এই কিউ বাই ই মোট ইলেকট্রন সংখ্যার সঙ্গে এম যদি গুণ করি, তাহলে টোটাল মোট ইলেকট্রনের ভর পেয়ে যাব, ইলেকট্রনের ভর পেয়ে যাব। তারপর এবার হচ্ছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। এবার হচ্ছে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তড়িৎ ক্ষেত্র কাকে বলে, বলছে একটি আধানকে কোনো স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশে এমন একটি ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে, যেখানে অন্য কোনো আধান রাখলে সেই আধানটি একটি তড়িৎ বল অনুভব করবে, সেই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে এখানে কি বলছে, যে একটি আধানকে কোনো স্থানে রাখা হলো, রাখলে সেই আধানটি তার চারিদিকে, চারপাশে এমন একটি ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে, যেখানে অন্য কোনো, এবার যে একটা আধান রাখলাম, সেই আধানের জন্য, যেমন এখানে একটা আধান রাখা হলো, এর জন্য এই যে একটা এলাকা, এবার এই এলাকার মধ্যে একটা অঞ্চল তৈরি হলো। এবার যেখানে অন্য কোনো আধান রাখলে, এখানে যদি আমি অন্য কোনো আধান নিয়ে আসি, সেই আধান রাখলে সেই আধানটি একটি তড়িৎ বল অনুভব করবে। এবার যে অঞ্চলের ভিতরে এই বলটা অনুভব করবে সেই অঞ্চলটুকুই হলো তড়িৎ ক্ষেত্র। এবার চলে আসছে তড়িৎ বিভব কাকে বলে। তড়িৎ বিভব কি বলছে, যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িৎ আধানকে, এবার অসীম অনেক দূর থেকে একটি একক, এবার একটি একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয়, তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। এইবার তড়িৎ ক্ষেত্রে যেটা তৈরি হলো, এবার সেখান থেকে একটা বল বাইরের দিকে বেরোবে, তড়িৎ ক্ষেত্র থেকে বলটা বাইরের দিকে কাজ করছে। এবার অসীম দূরত্ব থেকে যদি আমি কোনো একক ধনাত্মক তড়িৎ আধানকে আনি, তাহলে কিন্তু আমরা বলের বিরুদ্ধে কাজ করছি, এবার যখন বলের বিরুদ্ধে কাজ করি, তখন হচ্ছে এখানে কৃতকার্য হবে, বলের বিরুদ্ধে আনছি। এইবার সে তাই বলছে, যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয়, তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। এবার কি বলছে, যে সিজিএস পদ্ধতিতে এসআইতে তড়িৎ বিভবের এককগুলি কি কি আছে। যে প্রথমত হচ্ছে, যে সিজিএসে হচ্ছে যেটা ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, আর এসআইতে হচ্ছে শুধু ভোল্ট। এবার সংজ্ঞা কি বলছে, যে অসীম দূরত্ব থেকে এক ইএসইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে, তাহলে 1 ইএসইউ ধনাত্মক আধান, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি এক আর্গ কার্য সম্পাদন করতে হয়, তাহলে এক আর্গ, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে করতে হয়, তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভবকে এক ইএসইউ বিভব বা এক স্ট্যাট ভোল্ট বলে। এবার বলছে যে ভোল্ট হচ্ছে বিভবের একক। এবার অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য, এবার এটা এসআই একক, 1 জুল কার্য সম্পাদন করতে হয়, তবে ওই বিন্দুর তড়িৎ বিভবকে 1 ভোল্ট বলা হয়। তাহলে 1 ভোল্ট হয়ে যাচ্ছে এখানে এসআই একক। এসআই একক ক্ষেত্রে আমরা এই যে ধনাত্মক আধানের এককও 1 কুলম্ব নিলাম, একক পদ্ধতি যেটা এসআইতে, আর যে কার্যটা হলো সেটাও 1 জুল এসআইতে নেওয়া হলো, তাহলে এটা পেয়ে গেলাম। এবার বলছে যে ইএসইউ বিভব ও ভোল্ট বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব ভি হলে অসীম দূরত্ব থেকে স্মল কিউ আধানকে ওই বিন্দুতে আনতে কৃতকার্য কি হবে, ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে সূত্রটা মনে রাখতে হবে, এটা একটা সূত্র হলো, যে স্মল কিউ আধানকে,
ঠিক আছে, কোনো তড়িৎ বিভবে যদি আনা হয়, ঠিক আছে, তড়িৎ বিভব যদি হয় কোনো বিন্দুতে ভি, তাহলে যে কৃতকার্য হবে ডাব্লু ইকুয়াল টু কিউভি, ডাব্লু ইকুয়াল টু কিউভি, ডাব্লু ইকুয়াল টু কিউভি, ডাব্লু ইকুয়াল টু কিউভি, এটা মনে রাখতে হবে। এইবার তাহলে ভি ইকুয়াল টু হবে ডাব্লু বাই কিউ, ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই কিউ, অতএব 1 ভোল্ট অর্থাৎ বিভব ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম, কারণ বিভবের একক হচ্ছে 1 ভোল্ট, কার্যের একক হচ্ছে 1 জুল, আর আধানের একক হচ্ছে 1 কুলম। এবার এখান থেকে যদি আমি সিজিএসে যাই, তাহলে 1 জুল সমান সমান 10⁷ আর্গ হয়, যেটা সিজিএসে, যেটা হলো সিজিএসে। এবার কুলম কি বলছে যে 1 কুলম সমান সমান 3 × 10⁹ ইএসইউ আধান হয়। তাহলে এখান থেকে কি হচ্ছে যে 10⁷ আর এখানে 10⁹, এখান থেকে 10⁷ যদি কেটে দিই তাহলে 10⁻² থাকে, তাহলে 10⁻² মানে হচ্ছে 100, তাহলে 300 হচ্ছে 1/300। তাহলে 1 ভোল্ট হচ্ছে এখানে এসআই পদ্ধতি, এসআই পদ্ধতির বিভবের সঙ্গে সিজিএস পদ্ধতির বিভব হচ্ছে 1/300, 1/300 এটা সম্পর্ক। তাহলে এই যে এখান থেকে 1 ইউএসসি সমান সমান কত হবে 300 ভোল্ট, 1 ইউএসসি সমান সমান 300 ভোল্ট, 1 ইউএসসি সমান সমান কী হবে 300 ভোল্ট। এরপর কি বলছে যে একক ধনাত্মক আধানের স্মরণে কৃতকার্যরূপে বিভব প্রভেদের ধারণা দাও, এর থেকে বিভব প্রভেদের সিরিজ ও এসআই এককের সংজ্ঞা দাও। মানে কি বলছে, একক ধনাত্মক আধানের স্মরণ যদি হয় তাহলে স্মরণে কৃতকার্যরূপে বিভব প্রভেদের ধারণা দিতে হবে, যে কার্যটা হয়েছে এবার বিভব প্রভেদ কী হতে পারে। এবার মনে করি যে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত আর ও এস, এবার এখানে রয়েছে ছবিতে যে আর এস, এই যে আর, এই যে এস। এবার আর এস বিন্দুতে তড়িৎ বিভব যথাক্রমে ভিআর ও ভিএস তড়িৎ বিভব রয়েছে, দুই প্রান্তে দুটো ভিএস আর ভিআর। এবার অর্থাৎ একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আর বিন্দুতে আনতে কৃতকার্য। এবার অসীম দূরত্ব থেকে আমরা আর বিন্দুতে আনছি, এবার অসীম দূরত্ব থেকে যখন আর বিন্দুতে আনবো তখন কৃতকার্য হচ্ছে কত ভিআর, এবং একইভাবে এস বিন্দুতে আনতে কৃতকার্য হচ্ছে ভিএস। তাহলে আমরা কিন্তু এই দিক অসীম দূরত্ব থেকে প্রথমে এখানে আনছি, তখন ভিআর হচ্ছে কৃতকার্য, আর যখন এখানে আনছি তখন হচ্ছে ভিএস। তারপরে কি বলছে যে সুতরাং একক ধনাত্মক আধানটিকে আর থেকে এস বিন্দুতে আনতে কৃতকার্য ভিএস মাইনাস ভিআর। তাহলে কি বলছে এখানে যে একক ধনাত্মক আধানটিকে আর থেকে এস বিন্দুতে, এবার যদি আর থেকে এস বিন্দুতে নিয়ে যাই তাহলে আর থেকে এস বিন্দুতে আনতে কৃতকার্য ভিএস মাইনাস ভিআর হবে। তাহলে এখানে যে কৃতকার্য হবে, মানে এই যে অসীম দূরত্ব থেকে যখন এখানে আনলাম একটা কৃতকার্য, আবার অসীম দূরত্ব থেকে যখন এখানে আনলাম আরেকটা কৃতকার্য, তাহলে এখান থেকে এইটুক যে কৃতকার্য হলো, এখানে একটা কৃতকার্য এখানে, তাহলে বেশি কোনটা হবে, এটা বেশি হবে, এটা দূরত্ব বেশি, তাহলে এই দূরত্ব বেশির জন্য ভিএস এর মান বেশি হবে। এবার ভিএস এর মান বেশি, তাহলে ভিএস মাইনাস ভিআর করলে এইটুকের ভেতরে এই যে সরলরেখাটা রয়েছে লাল রঙের, এইটুক অঞ্চলের এইটুক রেখার জন্য কতটা কৃতকার্য হচ্ছে, তাহলে দুটো বিয়োগ করলে পেয়ে যাব। এটি হলো এস ও আর বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ। তাহলে এই যে কার্যটা, যে কার্যের যে পার্থক্য, এটাই হয়ে গেল এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। এস ও আর বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ ভি এস আর হলে ভি এস আর, এই যে এস আরটা হয়ে যাচ্ছে পার্থক্যটা, তো ভি এস আর ইকুয়াল টু কী হচ্ছে ভিএস মাইনাস ভি আর। এবার যদি কিউ আধানকে আর থেকে এস বিন্দুতে আনা হয় তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু, এবার কিউ আধানকে আর থেকে আমরা এস বিন্দুতে আনা হয় তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভিএস। মানে আমরা একটু আগে যে সূত্র দেখেছিলাম যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু বিভব পার্থক্য, তো এখানে বিভব পার্থক্য এখানে ভিএসআর হচ্ছে। এবার ভিএসআর ইকুয়াল টু তাহলে ডাব্লিউ বাই কিউ হয়ে যাবে। এবার সিজিএস পদ্ধতি ও এসআইতে বিভব প্রভেদের একক যথাক্রমে ইএসইউ বিভব বা ইএসইউ ভোল্ট আর ভোল্ট। এবার কিউ ইকুয়াল টু 1 ইএসইউ, যেটা আমরা সিজিএস পদ্ধতিতে নিচ্ছি, ডাব্লিউ ইকুয়াল টু 1 আর্গ হলে ভিএসআর 1 ইএসইউ বিভব হবে। অর্থাৎ এবার সংজ্ঞাটা কি বলছে, যে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে 1 ইএসইউ ধনাত্মক আধানকে নিয়ে যেতে, তাহলে কি বলছে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে, তাহলে তড়িৎ ক্ষেত্রেতে একটা বিন্দু থাকবে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকা একটা বিন্দু থেকে অপর একটি বিন্দুতে, তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরেই এটা ঘটছে, অসীম থেকে আনছি না। তাহলে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে 1 ইএসইউ ধনাত্মক আধানকে নিয়ে যেতে যদি 1 আর্গ কার্য করতে হয়, তবে ওই যে দুই বিন্দুর বিভব প্রভেদকে 1 ইএসইউ বিভব বা 1 স্টার্ট ভোল্ট বলে, 1 স্টার্ট ভোল্ট বলে। তাহলে এখানে
বুঝতে হবে কি বলছে, যে একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটি বিন্দুই রয়েছে। তাহলে একটা বিন্দু থেকে, তাহলে তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে এক ইএসইউ ধনাত্মক আধানকে, যেহেতু সিরিয়াসে হচ্ছে, তাহলে এক ইএসইউ ধনাত্মক আধানকে নিয়ে যেতে যদি এক আর কার্য করতে হয়, তবে ওই দুই বিন্দুর মধ্যে, এই যে আগে যে দুটো বিন্দু পেয়েছি, সেই দুই বিন্দুর বিভব প্রভেদকে এক ইএসইউ বিভব বা এক স্টার্ট ভোল্ট বলা হয়। একইভাবে আমরা এসআইতে যাব। তো এসআইতে কি বলছে, যে কিউ ইকুয়াল টু 1 কুলম্ব, ডাব্লিউ ইকুয়াল টু মানে কার্য ইকুয়াল টু 1 জুল হলে ভিএসআর বিভব প্রভেদ 1 ভোল্ট হবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই দুই বিন্দুর বিভব প্রভেদকে 1 ভোল্ট বলা হবে। তাহলে এখানেও সেটাই হচ্ছে। তারপরে কি বলছে, যে তড়িৎ কোষ কাকে বলে এবং তড়িৎ কোষকে কিভাবে প্রকাশ করা হয়। তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা যেখানে কোনো যন্ত্রের সাহায্য ছাড়া অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়। এবার পাশাপাশি দুটি অসমান সমান্তরাল রেখাংশ দ্বারা, ঠিক আছে, একটি তড়িৎ কোষকে প্রকাশ করা হয়। বড় রেখাংশটি তড়িৎ কোষের ধনাত্মক মেরু ও ছোট রেখাংশটি কোষের ঋণাত্মক মেরু রূপে প্রকাশ হয়। এখানে কি বলছে, যে এই যে দুটো পাশাপাশি সমান্তরাল রেখা রয়েছে, কিন্তু দুটো কিন্তু সমান নয়, একটা বড় একটা ছোট। তো বড়টা এখানে ধনাত্মক মেরু আর ছোটটা হচ্ছে ঋণাত্মক মেরু। এটা হচ্ছে তড়িৎ কোষের চিহ্ন। এটা কি তড়িৎ কোষের চিহ্ন। এরপর কি বলছে, যে কৃতকার্যের ধারণা থেকে তড়িৎ কোষের ইএমএফ এর সংজ্ঞা। কৃতকার্যের ধারণা থেকে বলছে, একক ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ কোষ সহ কোনো সংহত তড়িৎ বর্তনী বরাবর একবার ঘুরিয়ে আনতে যে কার্য। তার মানে কি বলছে, যে এখানে যে একক ধনাত্মক তড়িতাধান নেওয়া হলো, সেই আধানকে তড়িৎ কোষ সহ কোনো সংহত তড়িৎ বর্তনী মানে সুসংহত মানে ভালোভাবে সংগঠিত তড়িৎ বর্তনী বরাবর একবার ঘুরিয়ে আনতে, পুরোপুরি এক পাক যদি ঘুরিয়ে আনতে যে কার্য সম্পাদন করতে হয়, তা হলো ওই তড়িৎ কোষের ইএমএফ। তাহলে কি বলছে, একক তড়িৎ ধনাত্মক আধানকে তড়িৎ কোষ সমূহ কোনো সংহত তড়িৎ বর্তনী বরাবর একবার ঘুরিয়ে আনতে যে কার্য সম্পাদন করতে হয়, তা হলো ওই তড়িৎ কোষের ইএমএফ। এবার বলছি, এসআইতে ইএমএফ এর এককের সংজ্ঞা লেখো। এসআইতে ইএমএফ এর একক হচ্ছে ভোল্ট। এবার এসআইতে যেহেতু লিখবো, তাহলে 1 কুলম্ব ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ কোষ সহ কোনো সংহত তড়িৎ বর্তনী বরাবর একবার ঘুরিয়ে আনতে যদি, এই যে একবার ঘুরিয়ে আনতে 1 জুল কার্য সম্পাদন করতে হয়, তাহলে ওই তড়িৎ কোষের ইএমএফ হলো 1 ভোল্ট। তাহলে এখানে এসআইতে যেহেতু নিচ্ছি, তাহলে 1 কুলম্ব ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ কোষ সহ মানে ওই যে ব্যাটারি যেটা, কোনো সংহত তড়িৎ বর্তনী বরাবর একবার ঘুরিয়ে আনতে যদি 1 জুল কার্য সম্পাদন করতে হয়, তাহলে ওই তড়িৎ কোষের ইএমএফটাকে কি বলা হচ্ছে, 1 ভোল্ট বলা হচ্ছে। তারপর রস্য বর্তনী বা শর্ট সার্কিট বলতে কি বোঝায়। বলছে, কোনো তড়িৎ উৎসের দুটি মেরুকে প্রায় রোধহীন বা নগণ্য রোধের কোনো পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলে, মানে যে তারের রোধ একদমই কম, সেই বর্তনীকে রস্য শর্ট সার্কিট বলে। কারণ কি, রোধ অত্যন্ত কম হওয়ায় তড়িৎ প্রবাহ বেশি হয়। তাহলে যে কোনো একটা পরিবাহীর রোধের মান যদি কম হয়, তাহলে সেখানে তড়িৎ প্রবাহ বেশি যাবে। এবার বেশি গেলে তারটি খুবই উত্তপ্ত হবে। এবার উত্তপ্ত হলে তড়িৎ বর্তনীর ওপর প্রভাব পড়বে, যেটা ক্ষতি হতে পারে। এরপরে কি বলছে, যে কোনো তড়িৎ কোষে ইএমএফ 10 ভোল্ট বলতে কি বোঝানো হয়েছে। বলছে, কোনো তড়িৎ কোষে ইএমএফ 10 ভোল্ট বোঝানো হয়েছে যে 1 কুলম্ব তড়িতাধানকে তড়িৎ কোষ সহ কোনো সংহত তড়িৎ বর্তনী বরাবর একবার ঘুরিয়ে আনতে 10 জুল কার্য সম্পাদন করতে হয়। সেটাই হচ্ছে এখানে 10 ভোল্ট। এইবার মুক্ত বর্তনীতে কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা। মুক্ত বর্তনীতে কি বলছে, মুক্ত বর্তনীতে কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা। মুক্ত বর্তনীতে কোনো কোষের অভ্যন্তরে একক ধনাত্মক তড়িতাধানকে কোষের ঋণাত্মক মেরু থেকে, তাহলে কি বলছে, মুক্ত বর্তনীতে কোনো কোষের অভ্যন্তরে
একক ধনাত্মক তড়িৎ আধানকে কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে, তাহলে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যাচ্ছি, মেরুতে নিয়ে যেতে বাহ্যিক সংস্থা দ্বারা কৃত কার্যই হলো কোষের তড়িৎচালক বল। তাহলে কি বলছে, মুক্ত বর্তনীতে, প্রথমত কি বলছে, মুক্ত বর্তনীতে, মুক্ত বর্তনীতে কোনো কোষের অভ্যন্তরে একক ধনাত্মক তড়িৎাধানকে, তাহলে একক ধনাত্মক তড়িৎাধানকে কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে বাহ্যিক সংস্থা দ্বারা কৃতকার্যই হলো কোষের তড়িৎচালক বল। এবার তড়িৎ প্রবাহ কাকে বলছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎগ্রস্ত কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে, মানে যে আধানে আহিত যে কণাগুলি রয়েছে সেগুলোর প্রবাহই হচ্ছে তড়িৎ প্রবাহের কারণ। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হয় তা হলো তড়িৎ প্রবাহের পরিমাণ। তাহলে এখানে কি বলছে যে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হয় তা হলো তড়িৎ প্রবাহের পরিমাণ। এবার বলছে তড়িৎ প্রবাহ ও আধানের মধ্যে সম্পর্ক স্থাপন। বলছে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে স্মল টি সময় স্মল কিউ আধান প্রবাহিত হলে একক সময়ে প্রবাহিত আধান হবে স্মল কিউ বাই টি, যে একক সময় এই পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। এই যে একক সময় যে আধান প্রবাহিত হচ্ছে এটাকেই তড়িৎ প্রবাহ বলা হয়, যেটা ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করা হয়। তো তড়িৎ প্রবাহ ক্যাপিটাল আই ইকুয়াল টু স্মল কিউ বাই টি, স্মল কিউ বাই টি। এরপর এবার কি বলছে যে এসআইতে তড়িৎ প্রবাহের এককের সংজ্ঞা। এবার তড়িৎ প্রবাহের এককের সংজ্ঞা কী হবে, এবার এসআইতে একক হচ্ছে অ্যাম্পিয়ার। এবার বলছে যে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময় 1 কুলম্ব আধান প্রবাহিত হলে ওই তড়িৎ প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলে। তাহলে হচ্ছে সময়টা আমরা কি ধরছি, 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় 1 কুলম্ব আধান প্রবাহিত হলে ওই তড়িৎ প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। তারপরে কি বলছে যে ধাতব পরিবাহীর মধ্যে কিভাবে তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ কী। বলছে ধাতব পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি হলো তড়িতের কি বাহক, তড়িতের কি বাহক। এইবার পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করলে মুক্ত ইলেকট্রনগুলি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গতিশীল হয়। তাহলে এই পয়েন্টটা মনে রাখতে হবে যে প্রথমত ধাতব পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি হলো তড়িতের বাহক। পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করলে, যদি দুই প্রান্তে বিভব প্রভেদ থাকে, যে এদিকে উচ্চ বিভব এদিকে নিম্ন বিভব, তাহলে সেরকম করলে মুক্ত ইলেকট্রনগুলি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, তাহলে নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে গতিশীল হয়। ফলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে বলা হয়। তড়িৎ প্রবাহের অভিমুখ বলতে ধনাত্মক আধানের গতির অভিমুখকে বোঝায়। এবার ধনাত্মক যে আধান রয়েছে, ধনাত্মক আধানের অভিমুখ যা হবে সেটাই কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। এবার বলছে যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ হলো মুক্ত ইলেকট্রনের গতির বিপরীত অভিমুখে। এবার বলছে যে এই যে ইলেকট্রন যেদিকে গতিশীল হবে, তড়িৎ প্রবাহটা তার ঠিক বিপরীত দিকে হয়। এবার বলছে যে তড়িৎ প্রবাহের অভিমুখ থাকা সত্ত্বেও এটি স্কেলের রাশি কেন। বলছে তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ দুই আছে, কিন্তু তড়িৎ প্রবাহ স্কেলের রাশি। কারণ হলো যে তড়িৎ প্রবাহের যে তড়িৎ প্রবাহ যে আমরা যোগ করব সেটা কিন্তু ভেক্টরের যে যোগের যে নিয়মটা, সেই নিয়মটা হয় না। তাহলে কি বলছে, তড়িৎ প্রবাহের যে যোগ করি আমরা, তড়িৎ প্রবাহ অনেকগুলো বইছে, তাহলে তার যদি যোগ করি সেটা কিন্তু ভেক্টর যোগের যে নিয়মটা সেইটা মানছে না। তার জন্য কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ থাকা সত্ত্বেও এটি স্কেলের রাশি, ভেক্টর রাশি নয়। এবার বলছে যে ওহমের সূত্র। এবার কি বলছে, ওহমের সূত্র বলছে পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদের সমানুপাতিক হয়। তাহলে ওহমের সূত্র কি বলছে যে পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে। এইবার ওহমের সূত্রের ব্যাখ্যা ও সেখান থেকে রোধটা পাবো আমরা। এখানে কি বলছে যে মনে করি কোনো পরিবাহীর দুই প্রান্তে এ ও বি এর তড়িৎ বিভব যথাক্রমে ভিএ ও ভিবি। তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ আলাদা আলাদা। এখানে বলছে ভিএটা ভিবির থেকে বড় হলে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হবে। এবার একটু আগে দেখলাম যে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়,
যে তড়িৎ প্রবাহটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ হবে এ থেকে মানে বড় থেকে যেদিকে বিভব বেশি সেখান থেকে কমের দিকে, মানে বেশি ভোল্ট থেকে কম ভোল্টের দিকে। তাহলে এখানে এ ভোল্ট বেশি, বিভবটা বেশি, তো এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ আই হলে ওহমের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, যে আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি। ভি এ মাইনাস ভিবিটা হচ্ছে বিভব পার্থক্য। তো এখানে যদি সমানুপাতিক তুলি তাহলে একটা ধ্রুবক আসবে কে, তাহলে ভি এ মাইনাস ভিবি বাই আই ইকুয়াল টু কে হলো। তাহলে এবার ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু কে আই, কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু যদি ভি ধরে নিই আমরা, যে এই পার্থক্যটার মান হচ্ছে ভি, তাহলে ভি ইকুয়াল টু কে আই লিখবো, ভি ইকুয়াল টু কে আই লিখবো, কে আই। এবার কে আই লেখার পর কয়েকটি ভিন্ন ভিন্ন পদার্থ যদি নিই এবং তাদের যদি আমরা জ্যামিতিকভাবে অভিন্ন পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ভি স্থির রাখলে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ প্রবাহ আই বিভিন্ন হয়। অর্থাৎ যে পরিবাহীতে প্রবাহ মাত্রা আই এর মান কম হয়, ঠিক আছে, তার কে এর মান বেশি হবে। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে এই যে ভি ইকুয়াল টু কে আই, এবার এখানে যদি আমরা যে কেটা, এবার যদি আমরা এখানে দুটোর ভিতরে একটা জিনিসকে ধ্রুবক রাখি, যে আমরা যদি যদি ভিটাকে ধ্রুবক রাখলাম, এবার কে এবার হচ্ছে যদি কেটা যদি বাড়াই, এবার যদি কেটা যদি বাড়াই তাহলে আইটা কি হচ্ছে, কমছে। এখানে আমরা ব্যস্ত সম্পর্ক দেখব। এখানে আমরা কি দেখব, যে পরিবাহীতে প্রবাহ মাত্রা যদি আয়ের মান যদি বাড়াই, যদি আয়ের মান যদি বাড়াই তাহলে কে এর মান কমবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে যেটা হবে, যেমন হচ্ছে ভি বাই আই ইকুয়াল টু কে। এবার ভি বাই আই ইকুয়াল টু কে। এবার এখানে যদি আমরা ভি এর মানটা স্থির রেখে আই এর মানটা যদি বাড়াই তাহলে আইটা কিন্তু নিচে রয়েছে। এবার আই এর মানটা যদি বাড়াই তাহলে কেটা কিন্তু কি, কে এর সঙ্গে আই ব্যস্ত সম্পর্ক। এর ব্যস্ত সম্পর্ক হওয়ার জন্য আইটা যদি বাড়াই কে কমবে, কেটা যদি বাড়াই তাহলে আই কমবে, তাহলে ব্যস্ত সম্পর্ক হচ্ছে। এবার সেখান থেকে কি বলছে, যে কে রাশিটি এমন কিছু নির্দেশ করে যাতে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা বাধাপ্রাপ্ত হয়। তাহলে কেটা কি কাজ করবে, কেটা হচ্ছে যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে বাধা দেওয়ার চেষ্টা করা মানে হচ্ছে যে কে এর মান কোনো পরিবাহী তারের ক্ষেত্রে যত বেশি হবে তত তড়িৎ প্রবাহ কম হবে, তত তড়িৎ প্রবাহ কম হবে। এইবার কে কে পরিবাহীর রোধ বলা হয়। এবার কে কে পরিবাহীর রোধ বলা হচ্ছে কারণ এটা একটা রোধ করছে, প্রবাহ মাত্রাটাকে রোধ করার চেষ্টা করছে, তাই কে কে একটা রোধ বলা হচ্ছে। এবার একে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে রোধ জিনিসটা কি বলছে, যে যে ধর্মের জন্য কোনো পরিবাহীর, ঠিক আছে, পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে পরিবাহী রোধ বলে। তাহলে রোধটা কি, রোধটা হচ্ছে যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে পরিবাহীর রোধ বলে। এইবার ওহমের সূত্রের সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। এবার এখানে একটা দেখিয়েছে, এই যে এটা হচ্ছে একটা তড়িৎ কোষ, এটা ধনাত্মক এটা ঋণাত্মক। এবার এখান থেকে তড়িৎ প্রবাহটা যাবে, ঠিক আছে। এবার হচ্ছে এখানে একটা রোধ, বাইরের একটা রোধ যুক্ত করা হয়েছে। এবার অ্যামমিটার কি বলছে, তড়িৎ প্রবাহ মাপবে, এটা তড়িৎ প্রবাহ মাপবে, এই যন্ত্রটা অ্যামমিটার। অ্যামমিটার হচ্ছে তড়িৎ প্রবাহ মাপবে। তারপর এখান থেকে আই কারেন্টটা বেরোলো। এবার এখানে এই যে ভিএ, এটা হচ্ছে ভিবি, দুই প্রান্তে দুটো বিভব, এখানে একটা রোধ রয়েছে। এবার এখান থেকে এই যে দুটো প্রান্তে যে বিভব রয়েছে, বিভব পার্থক্য যেটা বিভব থাকছে সেটা ভোল্ট মিটার মাপবে। এবার এখান থেকে এইভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে, যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে, আমরা কি করছি, যে কোনো একটা পরিবাহীর দুই প্রান্তে, তার দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। তাহলে কি হবে, আমরা যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করি তবেই কিন্তু তড়িৎ প্রবাহ হবে। দুই প্রান্তে বিভব যদি একই হয় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। তাহলে তার জন্যই বলছে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ও পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাতকে পরিবাহীর রোধ বলা হয়। এবার কি বলছে, যে পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ও পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের যে অনুপাত, ঠিক আছে, তাহলে বিভব প্রভেদ আর হচ্ছে পরিবাহীর তড়িৎ প্রবাহ মানে ভি বাই আই, এই অনুপাতকেই পরিবাহী রোধ বলা হয়, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। এবার তোমরা যারা চ্যানেলে নতুন আছো
এবার তোমরা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দিও, যাতে অন্যরাও এইটা শিখতে পারে বা অন্যরাও এই সুযোগের ব্যবহারটা নিতে পারে। ঠিক আছে, তো এটা তোমরা সবাইকে হেল্প করো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।